আধুনিক যুগের নিরিখে কথাটি ঠিক। ভাবুন তো, ম্যানহ্যাটন প্রজেক্ট সবেমাত্র শেষ। পারমাণবিক বোমার অন্যতম জনক রবার্ট ওপেনহাইমারকে যখন এক ছাত্র জিজ্ঞাসা করেছিলেন যে তার তৈরি বোমাই কি মানব ইতিহাসের প্রথম পারমাণবিক অস্ত্র, তখন তার শান্ত শীতল উত্তরটি ছিল ঠিক এমনই। ওপেনহাইমার কিন্তু সংস্কৃত ভাষা ও সাহিত্যের একজন গভীর অনুরাগী ছিলেন। তো তার এই কথার মানে কি? তিনি কি সুদূর অতীতের কোনো ধ্বংসাত্মক মহাযুদ্ধের দিকেই ইঙ্গিত করছিলেন? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা প্রাচীন এই রহস্যের জটগুলো খোলার চেষ্টা করি। কুরুক্ষেত্র, পুরাণ, গণিত এবং রহস্য। আজকের এই তথ্য সমৃদ্ধ বিশ্লেষণে সবাইকে স্বাগত। প্রাচীন ভারতীয় মহাকাব্য মহাভারতের কেন্দ্রবিন্দু হল কুরুক্ষেত্রের যুদ্ধ। কিন্তু আজ আমরা শুধু কোনো পৌরাণিক গল্প শুনব না, বরং ভূগোল, একদম নিখুঁত গাণিতিক হিসাব এবং কিছু চমকপ্রদ আধুনিক তত্ত্বের সাহায্যে এই প্রাচীন মহাকাব্যের গভীরে ডুব দেব। চলুন প্রথমেই আজকের আলোচনার রূপরেখাটি ঝটপট দেখে নেওয়া যাক। ১. একটি ঐতিহাসিক স্থান। ২. সময়কাল গণনা। ৩. পারমাণবিক রহস্য। ৪. ভয়ঙ্কর অস্ত্র। এবং ৫. বিজ্ঞান নাকি নিছকি কল্পনা। পর্ব ১, একটি ঐতিহাসিক স্থান। শুরুতেই একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া ভালো। কুরুক্ষেত্র কিন্তু শুধু কোনো কাল্পনিক গল্পের ময়দান নয়। আধুনিক মানচিত্রে এর খুব স্পষ্ট আর বাস্তব অস্তিত্ব রয়েছে। হ্যাঁ, কুরুক্ষেত্র বর্তমানে ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আজও এই অঞ্চলে এমন অনেক দর্শনীয় স্থান রয়েছে যার সাথে মহাভারতের একদম সরাসরি যোগ রয়েছে। যেমন ধরুন ব্রহ্ম সরোবর বা সান্নিহিত সরোবরের মতো তীর্থস্থান, আর আছে জ্যোতিষারের সেই বিখ্যাত বটগাছ। ঐতিহাসিকরা বলেন এই বটগাছের নিচেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার শাশ্বত বাণী শুনিয়েছিলেন। এছাড়াও রয়েছে প্রাচীন স্থানেশ্বর শিব মন্দির এবং আমিন দুর্গ, যাকে অনেকেই অভিমন্যুর কেল্লা বলেও ডাকেন। পর্ব ২, যুদ্ধের সময়কাল গণনা। ভৌগোলিক অবস্থানের পর এবার আমরা একটু প্রাচীন জ্যোতির্বিজ্ঞান আর গণিতের দিকে নজর দেব। এই যে ১৮ দিনের মহাযুদ্ধ, এটা ঠিক কবে ঘটেছিল? প্রাচীন গ্রন্থে গ্রহ নক্ষত্রের অবস্থানে যে বর্ণনা দেওয়া আছে তার উপর ভিত্তি করে কিন্তু চমৎকার একটা গাণিতিক সময়রেখা বের করা সম্ভব। মহাভারতের ভীষ্ম পর্ব এবং অনুশাসন পর্ব যদি আমরা একটু খুঁটিয়ে দেখি, তাহলে দেখব যুদ্ধের ১০ম দিনে পিতামহ ভীষ্ম সরসজ্জায় পতিত হন। তখন চলছিল দক্ষিণায়ন, কিন্তু তিনি তো ছিলেন একজন যোগী, তাই ঠিক করলেন উত্তরায়ণের শুভক্ষণে দেহ ত্যাগ করবেন। গ্রন্থে স্পষ্ট উল্লেখ আছে যে তিনি মোট ৫৮ দিন সরসজ্জায় শায়িত ছিলেন এবং মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর ঠিক এই নির্দিষ্ট দিনক্ষণগুলোই হল পুরো সময়রেখাটা বের করার আসল চাবিকাঠি। আর এর ফলটা কি দাঁড়ায় দেখুন। মাঘ মাসের সেই নির্দিষ্ট দিন থেকে পিছনের দিকে গণনা করলে আমরা একটা নিখুঁত হিসাব পেয়ে যাই। গবেষকদের মতে এই হিসাব অনুযায়ী ভীষ্মের পতন ঘটেছিল ২৫শে অক্টোবর। এবার এর থেকে ১০ দিন পিছিয়ে গেলে দেখা যায় যুদ্ধ শুরু হয়েছিল ১৬ই অক্টোবর। ২৮শে অক্টোবর অর্থাৎ সেনাপতি দ্রোণাচার্যের তৃতীয় দিনে অভিমন্যুকে হত্যা করা হয় এবং পরিশেষে ২রা নভেম্বর কৌরবদের সম্পূর্ণ পতনের মাধ্যমে এই ঐতিহাসিক ১৮ দিনের যুদ্ধের সমাপ্তি ঘটে। একদম নিখুঁত হিসাব, তাই না? পর্ব ৩, প্রাচীন পারমাণবিক অস্ত্রের রহস্য। এতক্ষণ তো আমরা ইতিহাস আর গণিত নিয়ে কথা বললাম, এবার সম্পূর্ণ নতুন আর একটা রোমাঞ্চকর রহস্যের দিকে মোড় নেওয়া যাক। আচ্ছা, এই প্রাচীন যুদ্ধে কি সত্যি আধুনিক যুগের মতো কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হয়েছিল? এই রহস্যটা আরও ঘনীভূত হয় ১৯৭৯ সালে, যখন ইংরেজ প্রত্নবিদ ডেভিড ড্যাভেনপোর্ট তার অ্যাটমিক ডিস্ট্রাকশন ইন 2000 BC বইতে কিছু চমকপ্রদ দাবি করেন। দীর্ঘ ১২ বছর ধরে প্রাচীন ভারতীয় শাস্ত্র অধ্যয়ন এবং হরপ্পা মহেঞ্জোদারো অঞ্চলে অনুসন্ধান চালিয়ে তিনি জানান, সেখানে নাকি গলে যাওয়া ইট এবং সবুজ রঙের স্ফটিকায়িত বস্তুর সন্ধান মিলেছে। এখন ভাববার বিষয় হল, এই ধরনের জিনিস সাধারণত কোনো বিপুল শক্তির পারমাণবিক বিস্ফোরণের পরেই তৈরি হয়। তিনি সরাসরি এই ধ্বংসলীলার জন্য প্রাচীন যুগের কোনো এক পারমাণবিক বিপর্যয়কেই দায়ী করেছেন। এবার মহাকাব্যের বর্ণনার সাথে আধুনিক বিজ্ঞানের এক অদ্ভুত মিল লক্ষ্য করুন।
শ্রীমদ্ভগবদ্গীতার একাদশ অধ্যায়ের দ্বাদশ শ্লোকে শ্রীকৃষ্ণ যখন তার বিশ্বরূপ প্রদর্শন করছেন তখন বলা হচ্ছে যে আকাশে যদি একসাথে সহস্র সূর্যের সমান বিকিরণ দেখা যায় তবে তাকে মহাশক্তিমানের প্রকাশ হিসেবে ধরতে হবে। অনেক গবেষকই এই সহস্র সূর্যের সমান বিকিরণ আর তার কারণে যে অগণিত লোকক্ষয় হয়েছিল তার বর্ণনাকে আধুনিক পারমাণবিক বোমার বিস্ফোরণ এবং তার ভয়াবহ তেজস্ক্রিয়তার সাথে তুলনা করেছেন। অবশ্য এই পারমাণবিক তত্ত্বকে ঘিরে আরও কিছু দারুণ কৌতূহল জাগানো অনুমান রয়েছে। যেমন ধরুন, লেখক ক্রিস্টোফার সি ডয়েলের ধারণা মহাভারতে হয়তো বিমান পর্ব নামে একটা আস্ত অধ্যায়ে ছিল, যেখানে ক্ষেপণাস্ত্র আর যুদ্ধবিমানের খুঁটিনাটি বর্ণনা ছিল, যা পরে কোনো কারণে হারিয়ে গেছে বা বাদ পড়ে গেছে। অন্যদিকে ব্রিটিশ লেখক গ্রাহাম হ্যানকক তার ফিঙ্গারপ্রিন্টস অব দ্য গডস বইতে একটা বেশ বিতর্কিত মত দিয়েছেন। তার মতে হারিয়ে যাওয়া উন্নত মহাদেশ অ্যাটলান্টিসের ধ্বংসের পিছনেও নাকি এমনই কোনো শক্তিশালী বিস্ফোরণ দায়ী ছিল, যার সাথে মহাভারত যুগের কোনো না কোনো প্রযুক্তিগত কানেকশন থাকতে পারে। পর্ব ৪, মহাভারতের ভয়ঙ্কর অস্ত্রসমূহ। প্রাচীন এই শাস্ত্রে এমন কিছু দৈব অস্ত্রের বর্ণনা রয়েছে যাদের ক্ষমতা দেখলে আধুনিক সমরাস্ত্রের কথাই বারবার মনে পড়ে যায়। মহাভারতে বর্ণিত এই অস্ত্রগুলোর ধ্বংসক্ষমতা সত্যিই অভাবনীয়। যেমন ধরুন ব্রহ্মাস্ত্র, এর ব্যবহার যে কোনো সময় নিষিদ্ধ ছিল, আর এটি প্রয়োগ করলে পূর্ব নির্দিষ্ট লক্ষ্য অনিবার্যভাবে ধ্বংস হতো। অনেকে একে সরাসরি পারমাণবিক অস্ত্রের সাথে তুলনা করেন। ব্রহ্মশিরাস্ত্র আবার এর চেয়েও ৪ গুণ বেশি শক্তিশালী, যা লক্ষ্যবস্তুর উপর আক্ষরিক অর্থেই উল্কাবৃষ্টি ঘটাতে সক্ষম। এরপর আছে নারায়ণী অস্ত্র, যাকে অনায়াসে আধুনিক ক্ষেপণাস্ত্রের সাথে তুলনা করা যায়, আর ভার্গবাস্ত্র প্রয়োগের ফলে গোটা অঞ্চল একেবারে ভস্মে পরিণত হতো। তবে এর মধ্যে সবচেয়ে বিস্ময়কর অস্ত্রটি হল পাশুপাতাস্ত্র। ভগবান শিবের দেওয়া এই অস্ত্র ব্রহ্মাস্ত্র বা নারায়ণাস্ত্রের চেয়েও অনেক বেশি শক্তিশালী। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়টা কি জানেন? প্রাচীন গ্রন্থ অনুযায়ী এই অস্ত্রটি নাকি শুধুমাত্র চোখের ইশারায় চালনা করা যেত। আজকের দিনের আধুনিক পুরাণবিদরা মনে করেন এর কার্যপ্রণালী হুবহু আধুনিক সেন্সো মোটরিক প্রযুক্তির মতো, যা কেবল ব্যবহারকারীর দৃষ্টি দিয়েই নিয়ন্ত্রিত হয়। ভাবা যায়? পর্ব ৫, বিজ্ঞান নাকি নিছকই কল্পনা। অস্ত্রশস্ত্র আর বিস্ফোরণের এই চুলচেরা বিশ্লেষণের পর এবার চলুন পুরো ব্যাপারটার একটা বৃহত্তর সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বিচার করে দেখা যাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল এই কুরুক্ষেত্র যুদ্ধের সুদূর প্রসারী প্রভাব। মহর্ষি বেদব্যাসের বর্ণনা অনুযায়ী এই মহাযুদ্ধের পরে দাপর যুগের অবসান ঘটে আর কলিযুগ আরম্ভ হয়। মানে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, নৈতিকতার চরম অবক্ষয় এবং একটা গোটা সভ্যতার সর্বাত্মক ধ্বংসের পর এক অন্ধকারাচ্ছন্ন নতুন যুগের সূচনা হয়েছিল। তাই শেষ পর্যন্ত একটা অমোঘ প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রাচীনকালের সেই রক্তক্ষয়ী ১৮ দিনের যুদ্ধ কি সত্যি এমন কোনো অতি উন্নত বৈজ্ঞানিক বিপর্যয় ছিল যা একটা যুগকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়েছিল? নাকি এই হাজার হাজার সূর্যের তেজ, চোখের ইশারায় চালিত অস্ত্র আর মহাপ্রলয়, এগুলো সবই মানুষের অন্তর্নিহিত ধ্বংসাত্মক প্রবৃত্তির এক অত্যন্ত শক্তিশালী এবং কাব্যিক রূপক মাত্র? পুরাণ, প্রাচীন গণিত আর আধুনিক বিজ্ঞানের এই বিস্ময়কর সংযোগস্থল সত্যি আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে। আজকের এই বিশ্লেষণ আমরা এখানে শেষ করছি, তবে এই প্রাচীন রহস্যের সন্ধান হয়তো ভবিষ্যতেও এভাবেই চলতে থাকবে।